হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আইটিআই ভার্সেস নন আইটিআই যে কেস তোমাদের চলছে লেভেল 1 পোস্টের ওপর, মানে রেলওয়ে গ্রুপ ডির যে পোস্টের ওপর, লেভেল 1 পোস্ট যাকে বলি, তার ওপর বেস করে আজকে একটা আপডেট এসছে। আজকে একটা হিয়ারিং ছিল, 8 অক্টোবরে একটা হিয়ারিং আজকে আমাদের ছিল। এবং এই হিয়ারিংয়ে একটা দুর্দান্ত জিনিস উঠে এসছে, মানে ফরে বা ফেভারে এরকম কিছু বলবো না, বাট একটা আপডেট উঠে এসছে। সোজা কথা বলতে আপডেটটা হচ্ছে এইটাই যে অলরেডি 17th তোমাদের আমাদের বলা হয়েছে যে পরীক্ষা হবে, এবং সেটা অলরেডি রেল কোর্ট কর্তৃক ক্যান্সেল হয়ে গেছিলো। মানে স্টে, ক্যান্সেল তো নয়, স্টে লাগানো হয়েছিল। স্টে আর ক্যান্সেলের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আর মানে যতটা হয়েছে ততটা করে স্টে। এবার রেল সেটা শোনেনি। রেল কী করেছে, আবার তোমাদের কার ফর্ম রিজেক্ট হয়েছে আর কার ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, এই দুটোর ওপর বেস করে আবার একটা উইন্ডো ওপেন করেছিল, এবং সেটাকেও কোর্ট কর্তৃক কী করা হয়েছে, স্টে করা হয়েছে। এবার ঘটনা হচ্ছে, এটাতে তো স্টে করে কোনো লাভ নেই, কারণ কার রিজেকশন হয়েছে কার অ্যাকসেপ্টেড হয়েছে সে জেনেই গেছে। প্রভিশনারি রিজেকশনের ব্যাপারও ছিল বা প্রভিশনারি অ্যাকসেপ্টেড ব্যাপারও ছিল, তো সেটাও কিন্তু আমাদের প্রত্যেকটা যারা ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি জেনে গেছে। এটা নিয়েই আজকে কোর্টে একটা দারুণ বাতানুবাদ বলতে পারো, বা লজিকের একটা এখানে ঝগড়া চলেছে বলতে পারো, লজিক্যাল ঝগড়া যেটা হয় তোমাদের নর্মাল কোর্টে, যে বাদানুবাদ। তাতে বলা হয়েছে যে কোর্টের আদেশ অমান্য করে রেল কি করে এত দূর এগোলো। তো তার পরিপ্রেক্ষিতে রেলের যিনি ওখানে ছিলেন উকিল, তিনি বলেছেন যে আমরা প্রসেস এগোচ্ছি না, আমরা যেটা করছি মানে আমরা জয়েনিং লেটার দেবই না, যতক্ষণ না কেস মিটবে ততক্ষণ আমরা জয়েনিং লেটার দেবো না, কিন্তু আমরা পরীক্ষা করিয়ে রাখবো। মানে এটা অত্যন্ত হাস্যকর একটা জিনিস। মানে ঘটনাটা হচ্ছে যে তুমি তো রিক্রুটমেন্টের জন্য পেমেন্ট নিয়েছো, রিক্রুটমেন্টের জন্য তুমি তোমার যে ভেন্ডার আছে তাকেও তুমি অলরেডি খানিকটা এগিয়েও গেছো যতদূর মনে হয়। তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার করার ফলে রেলের কিন্তু প্রচুর পেমেন্ট এখানে অলরেডি কিন্তু ইউজ হয়েছে। তো সেই ইউজ করা পেমেন্ট, তাছাড়াও সবচেয়ে বড় কথা, যারা আজকে 10th পাস তারা তো রেলের নোটিফিকেশনের উপর বেস করেই ফর্ম ফিল আপটা করেছে, আর যারা আইটিআই করেছে তারাও কিন্তু রেলের নোটিফিকেশনের উপর বেস করে ফর্ম ফিল আপটা করেছে। সুতরাং কে পাবে কে পাবে না, এই যে দ্বন্দ্ব যেটা চলছে, এই দ্বন্দ্বের উপর বেস করে রেলের বলার আর মুখ নেই। সেহেতু রেল কী করছে, রেল একটা অদ্ভুত কিছু লজিক কোর্টে গিয়ে রাখছে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা, কোর্ট আজকে এটাই বলেছে যে আপনারা এই কথাগুলো বলার সাহস বা এই যে ব্যাপারগুলো আপনি করছেন, মানে যেখানে স্টে লাগানো রয়েছে কোর্টে নিরেখে, তার ওপর বেস করে সেই কথাগুলোকে অবাধ্য বা অগ্রাহ্য করে আপনারা যে ফার্দার এগোচ্ছেন, এই সাহস, এই যে ডেয়ারিংটা করছেন, এটা কিভাবে করছেন? মানে ওনার কথাতে ডেয়ারিং শব্দটা ছিল না, কিন্তু পুরো ব্যাপারটা শুনলে এরকমই মনে হয়। যে আমি যতদূর শুনলাম, যে আপডেট আমার কাছে যা এসছে সেইটা শুনে আমি কথাটা বলছি, এর মর্মার্থ এটাই দাঁড়ায় যে তার মানে কি হাইকোর্ট পারে না রেলের বা এই সমস্ত রিক্রুটমেন্টকে চালনা করতে? যদি কোনো কেস হাইকোর্টের কাছে আসে, তাহলে হাইকোর্টের কি ক্ষমতা নেই, বা হাইকোর্টের যে জাজমেন্ট সেটা কি রেল আগে থাকতেই জানে? এটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে রেল 17 নভেম্বর ব্যাপারটা করতে চাইছে, তার মানে নির্ঘাত রেল জানে যে কি তোমাদের আফটার ফাইনাল জাজমেন্ট আসবে। নইলে কি রেল কি করে করতে পারে? আমি ধরো একজন অপরাধী, সাপোজ ধরো আমি একজন অপরাধী, আমি জানি না যে কোর্ট আমার বিরুদ্ধে কী অর্ডার দেবে। এখানে অপরাধের ব্যাপার নয়, যদিও অবশ্যই কয়েক লাখ লাইফ জড়িত এখানে। দেখো, এখানে টোটাল যদি ফিগার দেখি, তাহলে 40 লাখ আইটিআই বাচ্চা রয়েছে, ঠিক আছে? 40 লাখ আইটিআই স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? আর টোটাল ক্যান্ডিডেট আছে তোমাদের 1,08,00,000। তাহলে এবার তুমি বলো, আর আমাদের ভ্যাকান্সি কত? আমরা সবাই জানি যে আমাদের ভ্যাকান্সি মাত্র 32,500, মানে 400 সামথিং। তো 32,500 আমি যদি রাউন্ড, তাও নয়, এর থেকে ভ্যাকান্সি লো, ঠিক আছে? 32,500ও নয়, 32,500 থেকে ভ্যাকান্সি লো। তো একটাই বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে আমরা জানি যে কিছু পোস্ট আছে, যেমন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, এরকম আরও কিছু পোস্ট আছে, যে পোস্টগুলো পাক্কাভাবে নন টেকনিক্যাল, যেগুলো এনটিপিসির ক্যাটাগরিতেও পড়ে না, যেগুলো লেভেল 1 পোস্টের মধ্যেই রাখা হয়, অথচ সেগুলো টেকনিক্যাল নয়। তো এইগুলোতে কিন্তু 10th পাসরা কিন্তু ডেফিনেটলি চান্স পাবে। এরকম আরও অনেক পোস্ট আছে, নট অনলি একটা, আমি জাস্ট একটা তোমাদের বললাম, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এরকম আরও অনেক পোস্ট আছে। তো এরকম কিছু পোস্ট আছে যে পোস্টে কিন্তু 10th পাস যারা অনলি তারা কিন্তু চান্স পেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, এই ভ্যাকান্সির খুব কম পোর্শনই এরকম ধরনের পোস্টের অন্তর্গত আছে। অর্থাৎ আমি যদি ধরে নেই, তাহলে হয়তো 5%ও হবে না, কি 10%ও হবে, খুব বড় জোর। আমি 10% যদি এটা আমি সত্যি কথা বলতে এটার ব্যাপার পুরোটা আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যত যে 10%ই হবে, তার বেশি হবে না, লামসাম যে এটা এই ক্যাটাগরিতে আছে। তার মানে তুমি এর 10% করে তুমি ভাবো দেখি সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। তার মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এবার
তোমাকে আমি একটা জিনিস বলি, এটা রেলের, সত্যি কথা বলতে রেলেরই দোষ। আমি আইটিআইদের দোষ দেবো না, কারণ আমি আজকে একটা নোটিশ, আমি ইন্টারনেটে সার্চ করছিলাম যে প্রিভিয়াস নোটিশ দেখার জন্য, তাই আমি একটা নোটিশ পেলাম। নোটিশটা তোমাকে একটু দেখাই। যারা 10th পাস, যারা আইটিআইদের ওপর দোষ দিচ্ছ, বা যারা আইটিআই পাস, যারা 10th-এর ওপর দোষ দিচ্ছে, নিজেদের মধ্যে মারামারি কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। ব্যাপারটা ভালো করে বোঝো, তাহলে খুব ইম্পর্টেন্ট, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এই যে নোটিশটা, এটা কিন্তু তোমাদের আমি কোনো বানিয়ে কোনো নোটিশ দিচ্ছি না, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েরই নোটিশ, ঠিক আছে? এবং এই নোটিশটা তোমরা চাইলে যে কোনো ওয়েবসাইটে মোটামুটি পুরো নোটিশ খুঁজলে তোমরা পেয়ে যাবে। এই নোটিশে তুমি প্রথম দুটো প্যারা যদি চাও নিজেরা পড়ে নিতে পারো। এখানে পরিষ্কার বলা আছে প্রথম দুটো প্যারাতে যে 10th পাস অর প্লাস আইটিআই, এরকম এখানে বলা রয়েছে যে প্রেসক্রাইবড মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর লেভেল 1 পোস্টই হচ্ছে 10th প্লাস এনএ, মানে এনএসি যে সার্টিফিকেট আছে, সেই এনএসি সার্টিফিকেট, এনএসি গ্রান্টেড যে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের যে সার্টিফিকেট আছে সেটা, অথবা 10th+ আইটিআই। দুটোতেই দেখতে পাচ্ছ মানে টেকনিক্যাল সার্টিফিকেট ইম্পর্টেন্ট, এবং টেকনিক্যাল সার্টিফিকেট ম্যান্ডেটরি বলা রয়েছে যে ম্যান্ডেটরি, মানে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে 10th পাস, মানে লেভেল 1 পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান ইজ 10th পাস অ্যান্ড এনএসি সার্টিফাইড ন্যাশনাল ভোকেশনাল ট্রেনিং, অথবা 10th+ আইটিআই। অর্থাৎ 10th পাস শুধু হলে চলবে না, এটাই বলা রয়েছে। এবার দেখো আমরা যদি নিচের দিকে একটুখানি যাই, কি হয়েছিল 2018 আর 2019-এ, সেটা এই প্যারাতে লেখা আছে। 2018 এবং 2019-এ বলা আছে যে এই ব্যাপারটাকে রিল্যাক্স করা হয়েছিল, হাউএভার রিল্যাক্সড। 2018 আর 2019-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, মানে লাস্ট রিক্রুটমেন্টের কথা বলছি, যেটার পরীক্ষা 2022-এ হয়েছিল। 2019-এর পরীক্ষা 2022-এ হয়, করোনার জন্য পিছিয়ে গেছিলো 2 বছর। তো সেই যে পরীক্ষাটা হয়েছিল সেখানে রিল্যাক্সড করা ম্যানারে ছিল, ওটা অ্যাকচুয়াল কোয়ালিফিকেশান নয়, ওটা রিল্যাক্সড ম্যানারে ছিল, অর্থাৎ 10th পাস অনলি করে দেওয়া হয়েছিল। এটা নিজের রেল বলছে। এবার পরের পাড়ায়, মানে রেল অদ্ভুতভাবে ড্রামা সৃষ্টি করেছে। এবার যদি পরের পাড়ায় আসো, তাহলে এখানে এক্স্যাক্ট কী বলা আছে খুব ভালো করে দেখো। এখানে পরিষ্কার বলা আছে যে however, এখানে কি বলা আছে দেখো, it is for information of the general public that this relaxation in minimum educational qualification was only a special dispensation for the recruitment being done under centralized employment notice 2018 এবং 2019। মানে এটা জাস্ট একটা স্পেশাল কেস ছিল যে ইত্যাদি ইত্যাদি ব্যাপার ঘটেছে, আর 2018 পর বহু বছর পরে পরীক্ষা হয়েছে, সেই জন্য কিছু ছাড়, এবং কোভিডের জন্য কিছু একটা ছাড়, অর্থাৎ মিনিমাল একটা কী দেওয়া হয়েছিল, একটা দেওয়া হয়েছিল, রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, যে ব্যাপার ক্রাইটেরিয়াতে রিল্যাক্স করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশনে রিল্যাক্স করা হবে। ঠিক আছে, এবার পরবর্তীকালে কী বলছে দেখো, বলছে যে এটা খুব ইম্পর্টেন্ট, দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ফিউচার রিক্রুটমেন্ট, নট ফার্দার, ফিউচার রিক্রুটমেন্ট নোটিফাইড আফটার 15/6/2019, 15/6/2019-এর পরে যদি কোনো রিক্রুটমেন্ট হয় লেভেল 1 পোস্টের জন্য, অফ দ্য পে মেট্রিক্স, ওই টেকনিক্যাল ব্যাপার এত, ঠিক আছে, এই এত। দেখো বলছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলোতে আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট তোমরা জানো যে লেভেল 1-এ অনেক টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, সেই টেকনিক্যাল ডিপার্টমেন্টাল যে পোস্ট আছে, যেমন যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারের পরে, মেকানিক্যালের পরে, ইলেকট্রিক্যালে পরে, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, এই সমস্তগুলোতে কিন্তু, এবং ক্যাটারিং উইং অফ দ্য রেলওয়েজ, এবং যেগুলো ক্যাটারিং উইং অফ দ্য রেলওয়ে পড়ে, তাতে কিন্তু 10++ এইটা, অথবা আইটিআই, মানে 10++ এই তোমার ন্যাশনাল ভোকেশনাল যে ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেটা, অথবা 10++ আইটিআই হবে। অর্থাৎ ফার্দার রিক্রুটমেন্টের জন্য, ফিউচার রিক্রুটমেন্টের জন্য 2019-এর পরেই রেল বারবার বলে দিয়েছিল যে টেকনিক্যাল সার্টিফিকেট ইম্পর্টেন্ট হবে। এইবার ঘটনা হচ্ছে রেল মেলোড্রামাটা কী সৃষ্টি করেছে ভাবো। এটা ঠিক ছিল, কোনো প্রবলেম নেই, কারণ সবাই জানে ওকে গুডটুকু, আমরা সবাই টেকনিক্যাল জিনিস করব। 40 লাখ বাচ্চা করেছে, এটা একটা ম্যাটার করে, 40 লাখ বাচ্চার এই ব্যাপারটা ম্যাটার করে, সত্যি কথা বলতে তাদের পয়সা খরচা হয়েছে তো, না, এটা ম্যাটার করে। তো এবার ব্যাপার হচ্ছে যেটা, এবার যখন 2024-এ রিক্রুটমেন্ট বেরোলো, তখন রেল কী করলো, নাটক করলো। রেল নাটক করে কী করলো, রেল বললো না, 10th পাসদের তো চান্স দিতে হবে, কারণ সত্যি কথা বলতে 2022-এর পর, 2019-এর পর 2024-এ রিক্রুটমেন্ট বেরোচ্ছে। 2019-এর পর 2024, তার মানেটা বুঝতে পারছি যে কতটা সময় পেরিয়ে গেছে। কোভিডের জন্য 2022-এ পরীক্ষা হয়েছিল, আমি মানলাম, কিন্তু 2022 বা 2023-এ তুমি করতে পারতে না, ভ্যাকান্সি তো অফ ছিল না। তো তুমি অতটা সময় নিয়েছো, নেওয়ার পর তুমি রিক্রুটমেন্ট বার করছো, এটা একটা লজ্জাকর ব্যাপার। যদি আমি টেকনিক্যালদের নেই, তাহলে তো হিউজ পোর্শন অফ দ্য ইউথ তারা বাদ পড়ে যাবে, এবং হিউজ পোর্শন অফ দ্য ইউথ যখন বাদ যাবে, তখন ভাবমূর্তি নষ্ট হবে, সোজা কথা বলতে। এটা ন্যাচারাল ব্যাপার, যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য গভর্নমেন্ট, এবং সেই ডাইরেক্ট রিলেটেড টু দ্য গভর্নমেন্ট হওয়ার কারণেই আমরা দেখেছি যতবার রিক্রুটমেন্ট আসে, কী রাজ্য কী কেন্দ্র, সবসময়ের জন্য আমরা দেখেছি কি রিজনাল সেকশনে আমরা দেখেছি কি, যে অলওয়েজ আমরা দেখেছি যখনই কোনো ভোট বা কোনো কিছু আসে, তার আগে রিক্রুটমেন্ট হয়।
ঠিক আছে, এটা ব্যাপার। এবার অনেকেই কোনো পার্টির নাম তুলে গালিগালাজ করতে আরম্ভ করবে, প্লিজ ডোন্ট ডু দ্যাট, কারণ এটা যে কোনো গভর্নমেন্ট একই কাজ করে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, সোজা কথা বলতে। তো ব্যাপারটা এরকম, আমাদের স্টেটের কথা তো বাদই দাও, সেন্টারে তাও রিক্রুটমেন্ট হয়, কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার পরেও এরকম একটা সিলেকশন হয়। তোমরা জানো যে স্টাফ সিলেকশনে কী অবস্থা হয়ে যায়, যে ফেয়ার একটা জিনিস ছিল সেটাকে আনফেয়ার মোডে একেবারে মনে হয় নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার যা শুনছি আপডেট, তাতে ওই ইউটিউব চ্যানেল বললো জায়গা থেকে যেগুলো শুনি তাতে আমি বলছি, ঠিক আছে, ইটস নট মাই পার্সোনাল মতামত। এবার রেলের ক্ষেত্রে ব্যাপার যেটা, রেল একটা ফেয়ার জিনিস ছিল, এখনও আছে, কারণ টিসিএস এখনও পরীক্ষা নিচ্ছে, গুড টু গো। ব্যাপার যেটা হচ্ছে সেটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে পুরো খিচুড়ি পাকিয়ে দিল, ঠিক আছে। একটা জাস্ট একটা লেভেল 1 পোস্ট, যে পোস্টে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয়, কী দরকার ছিল এই জিনিসটা করার, আমার তো মাথা মুন্ডু, আমি বুঝি না যে ওখানে যারা বসে থাকে তারা আদেও যে মানে একদম মানে সুস্থ মস্তিষ্কেই দিয়ে ডেফিনেটলি করেন, কিন্তু সুস্থ মস্তিষ্ক দিয়ে এরকমভাবে কী করে বেরোয় আমি জানি না, কে নীতি নির্ধারক বাবু বসে আছেন আমি জানি না যে এরকম ব্যাপারটা হয়। তো ঘটনা হচ্ছে এটা আজকে হয়েছে, এবার কোর্টের কাছে যাওয়া হয়েছে, ডেফিনেটলি আমার হক, আমিও যেতাম কোর্টের কাছে, আমি গেছি। এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে রেল কি করে 31, এবার তোমরা বলবে স্যার আপনি এতটা কেন বলছেন, এতটা বলছি দেখো, তোমরা না একে অপরকে দোষ দিচ্ছ, সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, দোষ দেওয়ার থেকে বড় কথা, তোমরা এটা করছো, এটা পড়াশুনো বন্ধ করে বসে আছো। দেখো এমনিতেই রেলের পরীক্ষা 2019-এর পর 2024-এ হচ্ছে, তো মানে অটোমেটিক একটা গ্যাপ থাকে, আর একটু নয় গ্যাপ পড়বে, তার জন্য পড়াশুনো বন্ধ করার কী কারণ আছে আমি এটাই বুঝতে পারছি না, সবচেয়ে বড় কথা। 10th পাস তোমরা যারা আছো তাদের জন্য পোস্ট আছে, এমন নয় পোস্ট নেই না, আইটিআই যারা করেছে তাদের জন্য পোস্ট আছে, সেটা সবাই জানে, 10th পাসদের জন্য পোস্ট আছে, ঠিক আছে। এবার দেখো আমার সিলেকশনের জন্য একটা পোস্ট দরকার, তোমরা কম্পিটিশানকে ভয় পাও, তোমরা ভাবো যে কম্পিটিশান হচ্ছে, ইভেন সত্যি কথা বলতে যে এই যে যদি পোস্ট আজকে শুধু আইটিআই হয়ে যায়, আমি কথার কথা বলছি, তাহলে কিন্তু ব্যাপক সুবিধা আইটিআই পাবে, ডেফিনেটলি পাবে, কারণ তাদের প্রচুর পরিমাণে কী কমে যাবে, কম্পিটিশান কমে যাবে। তো এটাও একটা ফ্যাক্টর, অর্থাৎ ব্যাক বেঞ্চে যে কম্পিটিশান শব্দটা যে আছে এটা সবাই জানে, ঠিক আছে। সুতরাং কম্পিটিশান কমানোর লক্ষ্যে কিন্তু অনেকেই চলছে, অনেকেই কিন্তু হাততালি মারছে পিছনে, যে কম্পিটিশান কমে যাবে, চলো আমরা ব্যাপারটা করি। এটা একটা ব্যাড জিনিস, কারণ সত্যি কথা বলতে 1 কোটি, পয়েন্ট টু বি নোটেড, 1,08,00,000 যদি পরীক্ষা না দিয়ে যদি 40 লাখ আইটিআই পরীক্ষা দেয়, আর সিট যদি তোমাদের 32,000 সামথিং হয়, তাহলে তুমি ভালো করে ভাবো, একবার মানে একবার তুমি ফিগারটা কল্পনা করে দেখো, 40 লাখ আইটিআই আছে কিন্তু, এটা ভালো করে মাথায় রাখো। তো হাততালি দেওয়ার মতো কিন্তু সিচুয়েশান কোনোভাবেই নেই। হাততালি দেওয়ার মতো সিচুয়েশান তৈরি হবে যদি এই 32,000-এর ভ্যাকান্সিটা বেড়ে 80,000-এ পৌঁছায় বা 70,000-এ পৌঁছায়, উইচ ইজ নট পসিবল। আমি তোমাদের লিখে দিতে পারি যে 70,000 80,000 ভ্যাকান্সি বেরোবে না, ইট ইজ নট পসিবল, ঠিক আছে। তাহলে উপায় কী? উপায় একটাই, সেটা হচ্ছে যে আমাদের 17ই নভেম্বর ডেট, এটা মেনে আমাদের একটু পড়াশোনাটা করতে হবে, সত্যি কথা বলতে। আমি তোমাকে এখন বলি যে 17 নভেম্বর পরীক্ষা হবে, 2026-এ পরীক্ষা হবে, তোমরা হেলায় এলিয়ে দেবে ব্যাপারটাকে, এইটা হচ্ছে তোমাদের বাজে জিনিস। আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা খুব আছে, যে কোনো জিনিস যদি একটুখানি পিছিয়ে যায়, তোমরা সেটাকে ভাবো যে যেন 7 সমুদ্র 13 নদীর ওপারে চলে গেছে, এবং সেটাকে নিয়ে প্রচণ্ড একটা গড়িমসি ভাব তোমাদের চলে আসে। এইটা দয়া করে করো না, এটা রং হবে। কারণ সত্যি কথা বলতে আমার মনে হয় না অ্যাকচুয়ালি রেল আইটিআইদের পক্ষে নেই, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর, এটা ফ্যাক্ট, রাগ করলেও কিছু করার নেই, এটা ফ্যাক্ট, যে আমি বলছি না, রেলের ব্যাপার, রেল আইটিআইদের পক্ষে নেই। রেল কি বলছে, রেল বলছে আমি যখন নোটিশটা বার করেছি তখন নিজের কিছু ভেবে বার করেছি, সো আমি সবাইকেই পরীক্ষা দেবো। এবার তাতে হাততালি কারা দিচ্ছে, কারা, যারা 10th পাস তারা দিচ্ছে, আর আইটিআইটা রেগে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে রাগের প্রশ্ন, এখানে লজিকের ব্যাপার, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে রেল কি করতে পারে, এখানে রেল যেটা করতে পারে সেটা স্পেশাল কোনো পেপারের ব্যবস্থা করতে পারে, যে পেপার পরীক্ষা দিয়ে টেকনিক্যাল যারা, তারা টেকনিক্যাল শিফটে ঢুকে গেল, যারা ফেল করলো তারা করে গেল। ঘটনা হচ্ছে কোনোটাই রেল আগে থাকতে সিওরিটি দিয়ে বলেনি, ঠিক আছে। শুধুমাত্র কি সংবিধানে একটা কথা বলা আছে কি, রিক্রুটিং এজেন্সি ক্যান চেঞ্জ এবার কিন্তু ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালে নোটিফিকেশনকে চেঞ্জ করা যাবে না। আমি যদিও রায়টা এক্স্যাক্টলি পড়িনি, কারণ রায়ের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমার জানা দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তুমি যদি উল্টোপাল্টা মিনিং করো তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, এবং সেটা ভুল ব্যাখ্যা হতে পারে। আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে ওটা আমি এখনও অবধি কোনোদিন পড়িনি যে এক্স্যাক্ট কী তোমাদের সুপ্রিম কোর্ট দিয়েছিল, যে রিক্রুটমেন্ট একবার বেরিয়ে গেলে, নোটিশ বেরিয়ে গেলে সেটাকে কোনভাবে চেঞ্জ করা যাবে না, কারণ একটা রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে প্রচুর ফ্যাক্টর থাকে, কোন ফ্যাক্টর চেঞ্জ করা যাবে না, নাকি 100% চেঞ্জ করা যাবে না, এটা নিয়ে সত্যি কথা বলতে আমি পড়িনি এখনও নোটিশ, এই জন্য আমি ওটার ব্যাখ্যায়িত করতে যাব না, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নোটিশ ব্যাখ্যা করার দায়িত্ব বা আমার ক্ষমতা নেই সেটাকে ব্যাখ্যা করা, সোজা কথা বলতে সুপ্রিম কোর্টই ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্লেইন ইট। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এবার তোমরা কী করবে। দেখো আমি তোমাদের আগের সপ্তাহে 5 তারিখ অবধি রুটিন দিয়েছিলাম, ঠিক আছে, এবং রুটিন দেওয়ার পরে আজকে আমার কাছে মানে এই আজকে যে
আমাদের সকাল থেকে 9টার পর থেকে অন্ততপক্ষে 200-300রও বেশি কল এসছে, মানে আমরা ফোন রাখতে পারছি না, একজনের সঙ্গে কথা বলছি এবং তার মধ্যে 4-5বার টিক 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 করছে, মানে কি ওখানে ওয়েটিংয়ে কেউ আছে। তো এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এত কল আসার কারণ কি? কারণ হচ্ছে উদ্বিগ্নতা, ডেফিনেটলি উৎসুকতা, উদ্বিগ্নতা যে কী ঘটবে কী ঘটবে। এবার দেখো আমি ঘটনাটা যেটা তোমাদের বলি, আমি একটুখানি তোমাদের পজ করছি। তোমরা বলবে স্যার আপনি তো কাজের কথা কিছু বলছেন না, আপনি অন্য কথা বলছেন। দেখো কাজের কথা বলার মতো সত্যি কথা বলতে এই মুহূর্তে কারোর কাছে নেই কিছু। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বড় কাজের কথা, যে রেল কি করবে সেটা সত্যি কথা বলতে রেল জানে, আর রেলের ওপর বেস করে কোর্ট মহাশয় জানেন যে উনারা কি করবেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো ফাইনাল জাজমেন্ট বা কোনো ফাইনাল কিছু বলার মতো কোনো কিছুই নেই। আমরা দেখো আমরা 17 নভেম্বর বলে আসছি পরীক্ষা হবে বেসড অন দ্যাট রেলওয়ের নোটিশ, কিন্তু রেলওয়ের নোটিশ আজকে মারাত্মকভাবে মানে হাইকোর্টে যিনি জাজ আছেন, মানে যিনি আছেন অনারেবল জাজ, তিনি কিন্তু অত্যন্ত বলতে পারো যে একটু রেগেই কথা বলেছেন আজকে, সোজা কথা বলতে মানে ফার্মলি কথা বলেছেন। উনি বলেছেন যে তোমরা যে রেলওয়ে বোর্ডকে বলেছে যে আপনারা যে রিক্রুটমেন্ট প্রসেস চালাচ্ছেন সেটা তো স্টে করা আছে, তাহলে আপনারা ফার্দার করছেন কেন? তার থেকে রেলের যে উত্তর এসছে সে যেটা আমরা তো কোনো ফাইনাল জাজমেন্টে যাচ্ছি না, মানে ফাইনাল জাজমেন্ট বলছি, ফাইনাল স্টেপ দিচ্ছি না। ফাইনাল স্টেপ কখন হবে? ওনাদের মতো নাকি জয়েনিং লেটার দেওয়াকে নাকি ফাইনাল স্টেপ বলে। আচ্ছা প্রিপারেশন নেওয়াকে ফাইনাল স্টেপ বলে না? 10টা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যাচ্ছে, এখানে তো 10 লাখ স্টুডেন্টের ব্যাপার, মানে 1 কোটি স্টুডেন্টের ব্যাপার, পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তাদের তো একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে। এই প্রিপারেশনটা করতে গিয়ে তারা তো বাকি পরীক্ষাগুলো প্রিপারেশন করছে না। হ্যাঁ রেল বলতেই পারে যে ভাই আমি তো বাকি প্রিপারেশন করতে বারণ করিনি, কিন্তু এগুলো তো অমানবিক কথা, এগুলো তো অমানবিক কথা, তাই না? তুমি যখন কোনো রিক্রুটমেন্টে কোনো জিনিস লিখছো তখন তোমার সেটা ভেবে লেখা উচিত ছিল যে তুমি কী লিখছো কী না লিখছো। হতে পারে যে, এবং এটাও হতে পারে যে রেল, আমি এটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে 1 কোটি সামথিং ফর্ম ফিল আপ হয়েছে তার জন্য রেলের পকেটে একটা পেমেন্ট ঢুকেছে গেল। এই 1 কোটি স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যাবে, আমি 1 কোটি না যাক, আমি যদি ধরেও নিই যে 80 লাখ যাচ্ছে, তাহলে 80 লাখ স্টুডেন্ট টিকিট তো কাটবে, তার জন্য রেলের একটা ইনকাম হবে। তাহলে ইত্যাদি ইনকামগুলোই কি মেন হয়ে দাঁড়াচ্ছে নাকি? এটা আমার কাছে একটা প্রশ্নচিহ্ন বড়। এটা কি এই ইনকামটাই কি মেন হয়ে দাঁড়াচ্ছে? আমার তো মনে হয় না এটা হয়ে দাঁড়াচ্ছে, কারণ সেটা অত্যন্ত অমানবিক যদি সত্যি কথা বলতে হয়। ঠিক আছে, তাহলে কোনটা ইনকাম মানে ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে? তখন যখন 2022-এ যখন রিক্রুটমেন্ট করা হলো, 2024-এ সরি, তখন তো ভোটও ছিল না। তাহলে কোন জিনিসটার উপরে বেস করে রেল এটা বললো যে আইটিআই অর তোমাদের 10th পাস? তাহলে তো 10 পাস মানে করতোই না। তাহলে আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যখন এখন বলে দেওয়া হয়েছে তখন এমন একটা পদ্ধতি ব্যবহার করতে হবে রেলকে যাতে না 10th পাসদের স্বার্থ বিঘ্নিত হয়, না আইটিআইদের স্বার্থ বিঘ্নিত হয়, যেন দুই পক্ষই পাস করতে পারে। কারণ দুই পক্ষেরই কিন্তু বাড়িতে বেকারত্ব আছে, কারোর বাড়িতে অসুস্থ বাবা মা আছে, দুই পক্ষেরই ব্যাপারটা তাই। সুতরাং কেউ কিন্তু হাওয়ায় ভাসিয়ে প্রিপারেশান নিচ্ছে না। সুতরাং দুই পক্ষেরই যে ভ্যালু আছে, প্রিপারেশনের তো ভ্যালু ডেফিনেটলি আছে। তুমি রিক্রুটমেন্ট করার সময় তুমি যদি ব্যাপারটাকে ভুলভালভাবে ব্যাখ্যায়িত করে তুমি যদি নোটিশ বার করো, সে দায়িত্ব আজকে ক্যান্ডিডেটের ওপর কখনো পড়তে পারে না। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্টর। তো 10 যদি 17 নভেম্বর এক্সাম হয়, দ্যাট ইজ গুড টু গো। তার মানে আমার মনে হয় যে 17 নভেম্বর যদি এক্সাম হয়, এটা যদি রেল এখন আরে হয়ে থাকে, তার মানে হচ্ছে রেল জানে যে কী করতে হবে। 31-এ তোমাদের 31 তারিখ, 31-এ এই মাসের যে লাস্ট 31 তারিখ আছে, 31 তারিখে তো ফাইনাল জাজমেন্ট আসার কথা, ফাইনাল জাজমেন্ট নাও আসতে পারে, সেটা কথা বলতে ডেট পিটিয়ে যেতে পারে। দেখো ডেট কত দূর পিছলে 17 নভেম্বর সেফ থাকবে সেটাও বলে দিচ্ছি। যদি 15th পয়েন্ট টু বি নোটেড, যদি 15th নব অবধি তোমাদের ডেট পেছায়, মানে জাজমেন্টের ডেট পেছায়, আর যদি 15th নবও তোমাদের যা ফাইনাল জাজমেন্ট আসে, তাও তোমাদের 17th নবই তোমাদের এক্সাম ডেট থাকবে। কিন্তু যদি 15 নভের পরে হয়ে যায়, আরেকটা ডেট পরে, তাহলে 17 নভ তোমরা ক্যান্সেল বলে 100% ধরতে পারো। কারণ এই 15 নভের পরে যাওয়া মানে 12 দিন আছে, 10-15 দিনের মধ্যে কোনোভাবেই কিছু করা পসিবল নয়। কারণ নোটিশ বার করা, তারপর তোমাদের সিটি ইন্টিমেশন দেওয়া, তারপর সেই অনুযায়ী ক্যান্ডিডেটরা টিকিট কাটবে, কারণ তোমার বাড়ির পাশে স্কুলে তো ফেলবে না। সুতরাং তাদের টিকিটের একটা ব্যাপার আছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাটতে হয়। সেই ব্যাপারগুলো সব কিছু মাথায় রেখে 12 দিন ইজ নট এনাফ, মানে 12 দিন এনাফ। 5 তারিখ মানে 12 দিন এনাফ, কিন্তু 12 দিনের কম হয়ে গেলে দিস ইজ নট এনাফ। ঠিক আছে, এক সপ্তাহের কম হয়ে গেলে এনাফ নয়। তো আমার যতদূর মনে হয় যে দেখো, আমি তো বলেও আসছি যে 17 নভ, এটা এই কারণেই বলে আসছি কারণ তোমাদের প্রিপারেশনে যেন কোনো ঘাটতি বা কমতি না পড়ে। কিন্তু এই মুহূর্তে আমারও এই 17 নভ ডেটটাকে খুব যে স্টেবল তা মনে হচ্ছে না। বাট তোমরা এটা ধরেই পড়াশোনা করে, আমি জানি কমেন্টে অনেকে লিখবে স্যার আপনি ভুলভাল বলছেন, 17 নভই স্যার পরীক্ষা হবে, ভুলভাল বলছেন। দেখো সত্যি কথা বলতে পৃথিবীর কেউ এই মুহূর্তে জানে যে
কবে পরীক্ষা হবে, কারণ কোর্ট কেস যখন চলে না, আর ইন্ডিয়া যদি সেই কান্ট্রি হয় তাহলে তাতে যদি কোনো কেসে ফাঁসে তাহলে তার জীবন বরবাদ হয়ে যায় সত্যি কথা বলতে। সো এখানে তো রিক্রুটমেন্ট প্রসেস কোর্টের আন্ডারে আছে। সো দেখা যাক কী হয়, আমরা সবাই ওই 31 তারিখের দিকেই তাকিয়ে আছি, ইনফ্যাক্ট আমিও তাকিয়ে আছি। আজকে আমি যিনি অ্যাকচুয়ালি আরটিআই তরফ থেকে আসতেন ওনার বক্তব্য শুনছিলাম, উনি এটাই বলেছেন যে 17 নভ পরীক্ষা হওয়ার চান্স খুব কম, এটা ওনার বক্তব্য, কারণ উনি ওই পার্টির হয়ে কথা বলছেন। ব্যক্তিগতভাবে আমার কি মনে হয় আমি তোমাদের বলছি, আমার তো এখনও মনে হয় যে 17 নভ পরীক্ষা হওয়ার চান্স 90% আছে, কারণ রেল কিছু ভেবেই ডেটটা দিয়েছে, এটা আমার মনে হয়। ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয়, কারণ সত্যি কথা বলতে রেল খুব ফাইন কাজ করছে। যেমন তোমরা দেখতে পেলে যে একটা ডেট হচ্ছে, তারপরেই আরেকটা ডেট দেওয়া হচ্ছে, কাজ ভালো করছে, কিন্তু ওই যে নোটিশটা বার করে গন্ডগোল করে রেখেছে না, এটা হচ্ছে ব্যাপার। মানে এটা একটা অদ্ভুতভাবে ঝুলে যাওয়া একটা প্রসেস, আর এত বড় একটা রিক্রুটমেন্ট ঝুলে যাওয়া মানে কয়েক কোটি স্টুডেন্ট, কয়েক কোটি ক্যান্ডিডেটের লাইফের প্রশ্ন এটা। সেই জন্য আমি বারবার রেলকে বলবো যেন মানবিকভাবে যেন কোনো এমন কোনো সিদ্ধান্তে আসে যাতে দুই পক্ষই যেন নেগোশিয়েটেড হতে পারে, এটা হচ্ছে আমার একমাত্র প্রার্থনা। এবার আমি আসি তোমাদের রুটিন কী হবে। দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই মুহূর্তে আমাদের যেটা তোমাদের রুটিন আমি দিয়েছিলাম, তোমাদের 5 তারিখ থেকে রুটিন দিয়েছিলাম, 5 তারিখ অবধি, অর্থাৎ 5th তোমাদের অক্টোবর অবধি আমি রুটিন দিয়েছিলাম, এই রুটিনটা দেওয়া আছে আমার। এরপরে আমরা কি করব, দেখো এরপরে আমাদের ফিজিক্সে বাকি থাকে 9-এর চ্যাপ্টারগুলি মেনলি ফিজিক্সে বাকি আছে, আর বায়োতেও আমাদের কিন্তু মেনলি 9-এর চ্যাপ্টারগুলিই বাকি আছে। ঠিক আছে, কারণ 10-এর চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর কেমিস্ট্রিতেও আমরা দেখতে পাবো যে আমাদের 9-এর চ্যাপ্টারগুলিই বাকি আছে। তো তুমি একটা কাজ করতে পারো, ফিজিক্সের যে কোনো 9-এর চ্যাপ্টার, আমি প্রথমে তোমাদের যেটা নিতে বলবো, মনে হয় আমি নিতে বলেছিলাম কার্যক্ষমতা শক্তি আর ত্বরণ বা বলের ব্যাপারটা নিতে বলেছিলাম। ঠিক আছে, তো তোমরা গ্র্যাভিটেশন নিতে পারো, আর যদি গ্র্যাভিটেশন না আমি আগেরবার বলে থাকি তাহলে তোমরা অ্যাক্সেলারেশন মানে ত্বরণের যে পার্টটা আছে সেটা নিতে পারো। মানে যে বাকি আছে তার মধ্যে থেকে একটা ফিজিক্স এবং 2টো কেমিস্ট্রি এবং একটা বায়োলজি, এভাবে তোমরা চলতে পারো। একটা ফিজিক্স নেবে, একটা বায়োলজি নেবে বাকি চ্যাপ্টারগুলো, আর 2টো তুমি কেমিস্ট্রি নেবে। ঠিক আছে, এইভাবে তুমি করো। এই সপ্তাহে তোমাদের রুটিনটা এরকমই থাকবে, একটা ফিজিক্স, একটা বায়োলজি এবং 2টো কেমিস্ট্রির চ্যাপ্টার। এবার বাকি পার্টগুলো কি এইটুকু করলে হয়ে যাবে না? রিভিশন আছে না? ঠিক আছে, রিভিশন আছে না, অর্থাৎ তুমি তো লোড অলরেডি মাথায় নিয়ে রেখেছো। এই যে 3 সপ্তাহ চলে গেছে, 3 সপ্তাহ রুটিন, 3 সপ্তাহ মানে কি 7 21 দিন চলে গেছে। 21 দিনে তুমি তো পড়েছো, সেই 21 দিনের যে হিউজ চাপ সেইটা তো রিভিশনের মধ্যে দিয়ে তোমাকে কাটাতে হবে। সো রিভিশন প্লাস এটা রিজনিং যদি আছে, আমি আগের বারেই বলেছিলাম যে রিজনিং তোমরা প্র্যাকটিস করতে আরম্ভ করো। আমি তোমাদের বলেছি যে 2024-25 বা 2022-23 যে আরপিএফের যে পরীক্ষা হয়েছে তার তোমাকে রিজনিং প্র্যাকটিস করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ারে যে রেলওয়ে গ্রুপ ডি আরআরসি গ্রুপ ডির যে প্রিভিয়াস পেপার আছে, অর্থাৎ 2019-এর যে মানে যেটা 2022-এ পরীক্ষা হয়েছে তার যে পেপার রয়েছে সেটা প্র্যাকটিস করতে হবে। তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের যে প্রশ্নপত্র আছে সেটা প্র্যাকটিস করতে হবে। গ্র্যাজুয়েট লেভেলের যে প্রশ্নপত্র যে রিসেন্ট যেটা 2025-এর সেটা প্র্যাকটিস করতে হবে। এগুলো তোমাদের রিজনিং তোমাদের অনর্গল প্র্যাকটিস করে যেতে হবে, কারণ রিজনিং তো কোনো সাবজেক্ট নয়, রিজনিং হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। নইলে তো 11-12 বা আমরা 9-10 রিজনিং বলে একটা সাবজেক্ট পড়তাম। ঠিক আছে, গেল। নেক্সট বলি সেটা হচ্ছে তোমাদের ম্যাথ আমরা কী পড়বো। দেখো ম্যাথে আমি তোমাদের ভালো করে একটা জিনিস বলছি, যেহেতু কাছাকাছি এসে গেছে, পাটিগণিতে সবাই অ্যাভেলেবেলি ইম্পর্টেন্ট ব্যাপার এবং পাটিগণিত সবার আছে করা মোটামুটি। একটু অ্যাডভান্সের দিকে নজর দাও, মানে তোমরা পরিমিতি, মানে তোমরা জিওমেট্রি, মানে তোমরা অ্যালজেব্রা, এগুলোকে একটু ভালো করে নজর দাও। আমাদের পেড কোর্সে যেমন এই মুহূর্তে সামন্তরিক চলছে, আগের দিন আমি তোমাদের প্রিজম দিয়েছি, এখন তোমাদের সামন্তরিকের একটা ভিডিও দেওয়া হয়েছে, আজকেও একটা ভিডিও আসবে। তো সামন্তরিক চলছে, আমাদের সামন্তরিক ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরে আমরা দেখেছি সামন্তরিক আর ট্রপিজিয়ামের অ্যাঙ্গেলের ওপর বেস করে এবং তাদের এরিয়ার ওপর বেস করে প্রচুর প্রশ্ন এসছে। তো সামুদ্রিক প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো আমাদের পেডে এখন সামুদ্রিক চলছে, তো পেডে আমি তোমাদের সামুদ্রিক যেমনটা করাচ্ছি, আমার সায়েন্সের ব্যাচ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন মক টেস্ট চলছে। আমরা এমসিকিউগুলো সব মক টেস্ট আকারে দিচ্ছি। মক টেস্ট কিন্তু তোমাদের যেরকম অনলাইন মক টেস্ট হয় সেইভাবে কিন্তু মক টেস্ট তোমাদের চলছে। ঠিক আছে, সেই ফর্ম্যাটে মক টেস্ট চলছে। 3টে মক টেস্ট অলরেডি এসছে এবং বাঘা প্রশ্ন ছিল তাতে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, আমি তোমাদের বললাম। এবার দেখো আমি তোমাদের কথা বলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কী করবো। আমি তোমাদের আবারও বলবো বারবার যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি দি হিন্দু বেসড কোনো চ্যানেল থাকে, দি হিন্দু কি, দি হিন্দু হচ্ছে একটা পত্রিকা যেটা তোমাদের অল ওভার ইন্ডিয়াতে সেল হয় এবং ইংলিশ পত্রিকা, কিন্তু দি হিন্দু বেস যারা পড়ায় তারা নর্মালি বাংলা বা হিন্দিতে ব্যাপারটাকে পড়ায়, সেই জন্য অত টাফ হওয়ার কিছু নেই। হিন্দিতেও পাবলিশ হয় এবং রিজনাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয় না, নর্মালি ইংলিশ আর হিন্দিতে আমি যত জানি পাবলিশ হয়। আমি ভুল করলে একটু কারেক্ট করে দিও আমাকে। তো দি হিন্দু যেটা আছে, এই বেস দি হিন্দু পত্রিকা যেটা, এটা টিসিএসের সব থেকে ফেভারিট একটা পত্রিকা। এর ওপর বেস করে যদি কোনো চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স পড়ায়, যেহেতু আমরা পড়াই না, তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি কোনো চ্যানেল পড়ায় তারটা ফলো করতে পারো। আর তোমরা প্রিভিয়াস ইয়ারে পলিটি, ঠিক আছে, পলিটি অ্যান্ড হিস্ট্রি, এই দুটো বেশি দরকার নেই,
পলিটি অ্যান্ড হিস্ট্রি, এই দুটো থেকে তোমরা কিন্তু পড়তে থাকো, ভীষণ ইম্পর্টেন্ট। মানে স্ট্র্যাটেজিকের কথা বলছি। সিএ তো তোমাদের বলে দিতাম হিন্দি বেস যদি কেউ করে তাহলে পড়ো, বাংলাতেও অনেক ভালো ভালো চ্যানেল আছে, ঠিক আছে, তাদেরটাও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, তাদেরটাও তোমরা ফলো করতে পারো। আমি যখন 2018-তে আমি প্রথম যখন ইউটিউব শুরু করি তখন মাত্র 3টেই চ্যানেল ছিল আমারটা, ধরে বলছি 3টে থেকে 4টে চ্যানেল সেই সময় ছিল 2018-তে যারা পড়াতেন। আর 2018-তে আরও অনেকে পড়াতেন, তাহলে এখন আর পড়ানি না, ঠিক আছে। তো 2018-তে যারা ছিলেন তাদের যে ওল্ড চ্যানেলগুলো ছিল তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স দেন, তাদেরটা তোমরা ফলো করতে পারো, বাংলাতেও অ্যাভেলেবেল আছে, নেই তা নয়, ঠিক আছে। এবং একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস মনে পড়লো ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে তোমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সকে বাদ দেবে না, এইবার একটু স্ট্যাটিস্টিক্সটা করতে থাকো। আর একটা কথা বলি, হাইট অ্যান্ড ডিস্টেন্স কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স আর স্ট্যাটিস্টিক্স এই দুটো পার্ট করতে থাকো। কারণ দেখো এনটিপিসিতে যে লেভেলের স্ট্যাটিস্টিক্স পড়েছে রেলওয়ে গ্রুপ ডিতে সেই লেভেলের তো পড়ে না, বাট আমরা দেখেছি ওই লেভেলের লো ফর্মটাকে টাচ করে যায়, সেই জন্য তোমরা এই স্ট্যাটিস্টিক্স এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স এই দুটোকেও কিন্তু তোমরা ডেফিনেটলি এবার টাচ করতে আরম্ভ করো। যদি সত্যি 17 নম্বর পরীক্ষা হয়ে থাকে তাহলে দিস ইজ দ্য ক্রুশিয়াল টাইম যে আমরা একটি অ্যাডভান্স ম্যাথ থেকে নেবো। কারণ তুমি সিএ করবে না, তুমি অ্যাডভান্স ম্যাথ করবে না, তুমি রিজনিংও 30-30 পাবে না, তাহলে তোমার সিলেকশনটা কী করে হবে? তার মানে কোনো একটা জায়গায় তোমাকে তো 100% ট্রাই করতেই হবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স না হয় মানলাম কঠিন, এর কোনো লিমিটেশন নেই, এর কোনো সিলেবাস নেই অফিসিয়াল, হ্যাঁ অনন্ত অসীম, সেই জন্য তুমি একটা কাজ করতে পারো, তুমি ডেফিনেটলি কী করতে পারো, ম্যাথের যে সিলেবাস আছে এবং প্রিভিয়াস ইয়ারটাকেও তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, স্ট্যাটিস্টিক্স আর হাইট অ্যান্ড ডিস্টেন্স আমি বলবো তোমার এনাফ হয়ে যাবে। তার সঙ্গে গুটি কত একটু এদিক ওদিক করলে, মানে ধরো প্রিভিয়াস ইয়ার থেকে তুমি 50 কোশ্চেন্স পেলে আর নিজে ধরো আরও 30 কোশ্চেন্স তুমি করলে, তাহলে এই 80টা কোশ্চেন্সই তোমার এনাফ তোমার রেলওয়ে গ্রুপ ডি ক্র্যাক করার জন্য। এই দুটো সাবজেক্টের উপর বেস করে আমি বলতে পারি, হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং স্ট্যাটিস্টিক্সের উপর। তো এইভাবে তোমরা পড়াশোনা করো, একদম মানে নিজেকে ছোট করে ফেলো, গন্ডি কমিয়ে আনো, নিজেকে ছোট করে ফেলো, কোনো ভাবার দরকার নেই যে পরীক্ষা কবে হবে। সত্যি পরীক্ষা কবে হবে ইম্পর্টেন্ট, আমি জানি, সত্যি কথা বলতে যাদের এজ শেষের দিকে, যাদের বোনের বিয়ে হয়নি, যাদের মা বাবা অসুস্থ, তাদের জন্য ডেফিনেটলি এগুলো একটা বিশাল বড় ফ্যাক্টর। কিন্তু কী করা যাবে বলো, না আমার হাতে আছে না তোমাদের হাতে আছে, কারোর হাতে নেই, শুধুমাত্র যেটা হাতে আছে সেই কর্মই আমরা করতে পারি, ঠিক আছে। ডায়লগ হয়ে যাবে বাট সেটাই তো আমরা করতে পারি, এত কিছু নেই। তো আমাদের কর্তব্য যেটা আমরা সেটা করে যাই। এখন দেখা যাক কী হয়, 31 তারিখের দিকে তাকিয়ে আমরা সবাই বসে আছি, আমিও বসে আছি।